বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি তোমাদের অনলাইন ভিত্তিক রসায়ন ক্লাসে। রসায়ন ক্লাসের এই ধারাবাহিকতায় আমরা আলোচনা করতেছিলাম রসায়ন দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় নিয়ে। চতুর্থ অধ্যায়ের আজকে দ্বিতীয় ক্লাস। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম তড়িৎ বিশ্লেষ্য কোষ সম্পর্কে। আমরা গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ শিখেছি, লঘু জলীয় সোডিয়াম ক্লোরাইড দ্রবণের তড়িৎ বিশ্লেষণ শিখেছি, গাঢ় বা সম্পৃক্ত তথা ব্রাইনের তড়িৎ বিশ্লেষণ আমরা শিখেছি এবং তড়িৎ বিশ্লেষণ যে তিনটা বিষয়ের উপর নির্ভরশীল সেটাও আমরা জেনেছি। 1 নম্বর সক্রিয়তা সিরিজ। সক্রিয়তা সিরিজের যে আয়ন যত নিচে সেই আয়ন তত তাড়াতাড়ি ইলেকট্রন বর্জন করবে বা ইলেকট্রন গ্রহণ করবে। ঋণাত্মকের ক্ষেত্রে বর্জন আর ধনাত্মকের ক্ষেত্রে গ্রহণ। এরপরে আমরা শিখেছি যে দ্রবণের ঘনমাত্রা যদি বেশি হয় তাহলে সক্রিয়তা সিরিজ সেখানে মেনে চলে না, অর্থাৎ যে আয়নটার ঘনমাত্রা বেশি থাকে সেই আয়নটা আগে ইলেকট্রন ছেড়ে দেয়। এরপর আমরা শিখেছি যদি তড়িৎদ্বারের প্রকৃতি আমরা চেঞ্জ করি, অর্থাৎ তড়িৎদ্বার চেঞ্জ করলে বিক্রিয়া চেঞ্জ হয়ে যায়। এই তিনটা ছিল আমাদের তড়িৎ বিশ্লেষণের যে তিনটা নিয়ামকের প্রভাব। একটা হচ্ছে সক্রিয়তা সিরিজ, 2 নম্বর ছিল দ্রবণের ঘনমাত্রা, আর 3 নম্বর ছিল তড়িৎদ্বারের প্রকৃতি। আজকে আমরা এই তড়িৎ বিশ্লেষ্য কোষের ব্যবহার শিখব। যদিও আমরা প্রয়োগ শিখেছিলাম গত ক্লাসে যে ইন্ডাস্ট্রিতে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরির ক্ষেত্রে ব্রাইনের তড়িৎ বিশ্লেষণ, তো আজকে আমরা শিখব ধাতু বিশুদ্ধীকরণ এবং ইলেকট্রোপ্লেটিং সম্পর্কে। এছাড়াও আজকে আমরা আলোচনা করব ফ্যারাডের সূত্র এবং ফ্যারাডের সূত্র এর প্রয়োগ। তাহলে আসো আজকে আমরা আলোচনার শুরুতে তড়িৎ বিশ্লেষণের যে প্রয়োগ, আজকে আমরা এর দুইটা প্রয়োগ শিখব। একটা হচ্ছে ধাতু বিশুদ্ধীকরণ এবং অপরটি হচ্ছে ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন। তো আসো ধাতুর বিশুদ্ধীকরণ নিয়ে আগে আমরা আলোচনা করি। প্রথমে অবিশুদ্ধ কপার থেকে অবিশুদ্ধ কপারের তড়িৎ বিশ্লেষণ। তোমরা যারা যারা উপস্থিত আছো তোমরা রোল নম্বর দিয়ে দিতে পারো। তাহলে আমরা আজকে শিখতেছি অবিশুদ্ধ কপারের তড়িৎ বিশ্লেষণ। তো দেখো, অবিশুদ্ধ কপারের তড়িৎ বিশ্লেষণ আমরা আলোচনা করতেছি। তো অবিশুদ্ধ কপার সালফেট বা কপার এর তড়িৎ বিশ্লেষণ তোমরা একটু এঁকে নাও ছোট্ট করে। এখানে আমরা কপার সালফেট দ্রবণ নেব, CuSO4, এটা হচ্ছে কপার সালফেট দ্রবণ। এখানে অবিশুদ্ধ কপারটাকে অ্যানোড হিসাবে, এখানে তোমরা লেখো অবিশুদ্ধ কপার, আর এখানে বিশুদ্ধ একটা কপার নেব। এই বিশুদ্ধ কপারটা ক্যাথোড হিসাবে ব্যবহার হবে। এটা হচ্ছে বিশুদ্ধ কপার, অর্থাৎ এটা ক্যাথোড, আর অবিশুদ্ধ কপার সেটা হবে অ্যানোড। তাহলে কপার সালফেট দ্রবণে অবিশুদ্ধ কপারকে যেটা আমরা বিশুদ্ধীকরণ করব সেটাকে অ্যানোড হিসাবে, এবং বিশুদ্ধ কপারকে যদি আমরা ক্যাথোডে স্থাপন করি এবং বৈদ্যুতিক সংযোগ দেই প্লাস মাইনাস, তখন কি হবে? তখন দেখো অ্যানোডে বিক্রিয়া। অ্যানোডে বিক্রিয়া, এই অ্যানোড বিক্রিয়ায় অবিশুদ্ধ কপার ইলেকট্রন ছেড়ে দিয়ে কপার আয়নে পরিণত হবে, আর ক্যাথোডে কপার আয়ন ইলেকট্রন গ্রহণ করে বিশুদ্ধ কপার ধাতুতে পরিণত হবে এবং অবিশুদ্ধ যা কিছু থাকবে তার নিচে এখানে জমা হবে। তোমরা একটু লিখে নাও। তার এই বিক্রিয়াটা হচ্ছে জারণ। আমরা জানি সবসময় অ্যানোডে জারণ বিক্রিয়া আর ক্যাথোডে বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়। তোমরা একটু লিখে নাও। তাহলে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে অবিশুদ্ধ কপারকে বিশুদ্ধ কপারে রূপান্তরিত করা যায়। তাহলে দেখো একটু, অবিশুদ্ধ কপার এটাকে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আমরা
বিশুদ্ধ কপারে রূপান্তরিত করতে পারি। তাহলে আমার এই কপারটা এখানে যেটা জমা হবে সেই বিশুদ্ধ কপার আকারেই জমা হবে। অর্থাৎ অবিশুদ্ধ কপার ইলেকট্রন ছেড়ে দিয়ে কপার আয়ন হিসেবে দ্রবণে চলে আসবে, আর দ্রবণের কপার আয়ন ইলেকট্রন গ্রহণ করে ক্যাথোডে গিয়ে জমা হবে, আর ক্যাথোডে যে কপারটা জমা হবে সেটা বিশুদ্ধ কপার। এভাবে আমরা তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কি করতে পারি, অবিশুদ্ধ ধাতুকে বিশুদ্ধ ধাতুতে রূপান্তরিত করতে পারি। তোমরা কি লিখতে পেরেছো? তোমাদের লেখা শেষ হলে আমাকে একটু জানাও। তাহলে এইভাবে আমরা ধাতু বিশুদ্ধীকরণ করতে পারি। জি আচ্ছা, অনিমা বলছে ঠিক আছে। এবারে দেখো, তাহলে অবিশুদ্ধ এখানে ধাতু হিসাবে আমরা কপারকে নিয়েছিলাম। এবার যদি অন্য একটা ধাতুর তড়িৎ বিশ্লেষণ করি, সেটাকে আমরা কীভাবে বিশুদ্ধকরণ করতে পারি সেটা আরেকটা উদাহরণ আমি তোমাদের একটু আলোচনা করি। যেমন ক্রোমিয়াম, দেখো এখানে যেমন ক্রোমিয়াম সালফেট দ্রবণ Cr2SO4 ক্রোমিয়াম সালফেট। এখন অবিশুদ্ধ ক্রোমিয়াম ধাতুটাকে আমরা নেব অ্যানোড হিসাবে। এটা হচ্ছে অবিশুদ্ধ ক্রোমিয়াম, আর এখানে আমরা নেব বিশুদ্ধ ক্রোমিয়াম। এভাবে আমরা তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে অবিশুদ্ধ ধাতুকে বিশুদ্ধীকরণ করতে পারি। এখানে যে কোনো ধাতু আমরা নিতে পারি। এবার যদি আমরা বৈদ্যুতিক সংযোগ দেই, তাহলে এটা অ্যানোড হিসাবে এবং এটা ক্যাথোড হিসাবে কাজ করবে। এবারে অ্যানোডে কি বিক্রিয়া হবে, ক্রোমিয়াম, অবিশুদ্ধ ক্রোমিয়াম 3টা ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্রোমিয়াম 3+ আয়ন হবে, এবং ক্যাথোডে দেখো এই দ্রবণে থাকা ক্রোমিয়াম ইলেকট্রন গ্রহণ করে ক্রোমিয়াম ধাতু হিসেবে ক্যাথোডে জমা হবে। যখনই ক্রোমিয়াম ধাতু হিসেবে ক্যাথোডে জমা হবে সেটা বিশুদ্ধ হবে। তোমরা একটু লিখে নাও দ্রুত। এভাবেই আমরা অবিশুদ্ধ ধাতুকে বিশুদ্ধ ধাতুতে পরিণত করতে পারি। এখন আমরা আলোচনা করব ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন নিয়ে। আচ্ছা, তোমাদের কি লেখা হয়েছে? তোমাদের পরের কোষ বিক্রিয়াটা কি তোমরা লিখতে পেরেছো? 2 নম্বর কোষ বিক্রিয়া। রাজু রোল নম্বর 281, ঠিক আছে। তোমরা কি পরের কোষ বিক্রিয়াটা লিখতে পেরেছো? পরের কোষ বিক্রিয়াটা কি লিখতে পেরেছো? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এখন আমরা আলোচনা করব ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন নিয়ে। ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন, এই ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপনটা কি? তড়িৎ প্রলেপন হচ্ছে এই তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কোনো অধিক সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর একটা প্রলেপ দেওয়া। তাহলে যদি আমরা অধিক সক্রিয় ধাতুর উপর একটা কম সক্রিয় ধাতুর প্রলেপ দেই, তাহলে এটার উজ্জ্বলতা বৃদ্ধি পাবে এবং দীর্ঘদিন পর্যন্ত এটা কী হবে, এর স্থায়িত্ব বাড়বে, অর্থাৎ টেকসই হবে। তাহলে এই তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে অধিক সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়ার নামই হচ্ছে তড়িৎ প্রলেপন। তাহলে দু একটা উদাহরণ দিই, দেখো তো। মনে করো এটা একটা
নিকেল দণ্ড, যেটা ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত, তাহলে এটাকে আমরা অ্যানোড বলবো। আর এক্ষেত্রে মনে করো একটা বেশি সক্রিয় ধাতু যার উপর আমরা প্রলেপ দেব। অনেক সময় ঘড়ির চেইন ব্যবহার করতে পারি। এখানে যদি কোনো ঘড়ির চেইন ব্যবহার করি তাহলে ওই ঘড়ির চেইনটার উপর নিকেলের একটা প্রলেপ পড়বে। সেটা কিভাবে হয় একটু দেখো। তাহলে আমাদেরকে নিকেল সালফেট দ্রবণ নিতে হবে। এখানে NiSO4 নিকেল সালফেট দ্রবণ। এটা ধনাত্মক প্রান্ত, ঋণাত্মক প্রান্ত, তাহলে এটা হচ্ছে ক্যাথোড আর ধনাত্মক প্রান্তটা হচ্ছে অ্যানোড। এখন অ্যানোডে কী বিক্রি হবে দেখো তো, ঠিক আগের মতোই নিকেল ইলেকট্রন ছেড়ে দিয়ে নিকেল আয়ন হবে, আর ক্যাথোডে এই নিকেল আয়নসমূহ ইলেকট্রন গ্রহণ করে নিকেল ধাতু হবে এবং এরপর আস্তরণ সৃষ্টি করবে। এভাবেই আমরা কি করতে পারি, ইলেকট্রোপ্লেটিং করতে পারি। অর্থাৎ কম সক্রিয় ধাতু দ্বারা অধিক সক্রিয় ধাতুর উপর প্রলেপ সৃষ্টি করতে পারি। এই প্রলেপ দেওয়াটাই হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। আর কম সক্রিয় ধাতুদের দ্বারা কেন আমরা ইলেকট্রোপ্লেটিং করতেছি, এর কারণ হচ্ছে কম সক্রিয় ধাতু খুব কম পরিমাণে বিক্রিয়া করবে এবং অন্য কোনো ধাতু বা অন্য কোনো উপাদানের সাথে সহজেই বিক্রিয়া অংশগ্রহণ করবে না। এ কারণেই আমরা কম সক্রিয় ধাতু দ্বারা প্রলেপ দিয়ে থাকি। এবারে তাহলে এখানে দেখো, আমরা যদি কোনো কিছুর উপর নিকেলের প্রলেপ দিতে চাই, নিকেল, তাহলে কি করব, যে ধাতুটার উপর নিকেলের প্রলেপ দেব সেই ধাতুটাকে আমরা ক্যাথোড হিসাবে রাখবো। আর নিকেল দিয়ে যেহেতু প্রলেপ দেব, তাহলে নিকেল তড়িৎদ্বারটাকে আমরা অ্যানোড হিসাবে রাখবো। এখন বৈদ্যুতিক সংযোগ দিলে নিকেল সালফেট দ্রবণের মধ্যে এই তড়িৎদ্বার দুটাকে স্থাপন করে বৈদ্যুতিক সংযোগ দিলে কি হবে, নিকেল ইলেকট্রন ছেড়ে দিয়ে নিকেল আয়নে পরিণত হবে, আর দ্রবণের নিকেল আয়ন ওই ইলেকট্রন গ্রহণ করে ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে নিকেল ধাতু হিসাবে বেশি সক্রিয় ধাতুর উপর প্রলেপ পড়বে। এভাবেই ইলেকট্রোপ্লেটিং করা হয়। যেমন যদি তোমরা রূপার প্রলেপ দিতে চাও তাহলে সিলভার নিতে হবে, আর যদি স্বর্ণের প্রলেপ দিতে চাও তাহলে গোল্ড নিতে হবে। এভাবেই আমরা ইলেকট্রোপ্লেটিং করতে পারি তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে। তোমরা কি বুঝতে পেরেছো ইলেকট্রোপ্লেটিংটা কি বুঝতে পেরেছো তোমরা? তোমরা কি ইলেকট্রোপ্লেটিং বুঝতে পেরেছো? যারা যারা উপস্থিত আছো, যেমন প্রমিকে দেখতে পাচ্ছি, সোয়েবকে দেখতে পাচ্ছি, অনিমা, তারপর আমি দেখতে পাচ্ছি আরমানকে। তোমরা একটু বলো, তোমরা কি বুঝতে পেরেছো? আচ্ছা, প্রমি বলছে জি, ঠিক আছে। তাহলে এখন আমরা একটু ফ্যারাডের সূত্রে চলে যাই। আমরা এখন আলোচনা করব ফ্যারাডের সূত্র নিয়ে। তো ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণ সম্পর্কিত দুইটা সূত্র আছে, তার মধ্যে তোমাদের সিলেবাসে আছে শুধুমাত্র প্রথম সূত্রটা। আমরা একটু ফ্যারাডের প্রথম সূত্র নিয়ে আলোচনা করি। ফ্যারাডের প্রথম সূত্র। সূত্রটা আমি একটু বলি। তড়িৎ বিশ্লেষণের সময় কোনো তড়িৎদ্বারে সঞ্চিত, যেমন ক্যাথোডে সঞ্চিত হয় আর অ্যানোড থেকে দ্রবণে দ্রবীভূত হয়, তাহলে আমরা এই কথাটা কীভাবে বলতে পারি, তড়িৎ বিশ্লেষণের সময় কোনো তড়িৎদ্বারে সঞ্চিত বা দ্রবণে দ্রবীভূত পদার্থের পরিমাণ প্রবাহিত বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক। অর্থাৎ আমরা যত বেশি বিদ্যুৎ প্রবাহমাত্রা চালনা করব তত বেশি পদার্থ অ্যানোড থেকে দ্রবণে দ্রবীভূত হবে, অথবা দ্রবণ থেকে তত বেশি পরিমাণে পদার্থ ক্যাথোডে গিয়ে জমা হবে। অর্থাৎ তড়িৎ বিশ্লেষণে তো দুটাই কাজ হয়। ঠিক কী কাজ, যে অ্যানোড থেকে বা অ্যানোডের ধাতু ইলেকট্রন ছেড়ে দিয়ে আয়ন আকারে দ্রবণে চলে যায়, আর ক্যাথোডে গিয়ে এই আয়ন ইলেকট্রন গ্রহণ করে জমা হয়। অর্থাৎ এখানে দ্রবণে দ্রবীভূত হচ্ছে আর দ্রবণ থেকে ক্যাথোডে গিয়ে জমা হচ্ছে। তাহলে এই ফ্যারাডের সূত্রটা হচ্ছে যে তড়িৎ বিশ্লেষণের সময় কোনো তড়িৎদ্বারে সঞ্চিত বা দ্রবণে দ্রবীভূত পদার্থের পরিমাণ হবে প্রবাহিত বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক। অর্থাৎ এটাকে আমরা সহজে লিখতে পারি W প্রপোর্শনাল Q। এটা হচ্ছে যে পরিমাণ পদার্থ দ্রবণে দ্রবীভূত হয় অথবা
ক্যাথোডে গিয়ে জমা হয় বা সঞ্চিত হয়। এটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহ মাত্রা, অর্থাৎ যত বেশি আমরা বিদ্যুৎ প্রবাহ মাত্রা চালনা করব তত বেশি পদার্থ দ্রবণে দ্রবীভূত হবে অথবা ক্যাথোডে গিয়ে জমা হবে। এটাকে আমরা একটা ধ্রুবক নিয়ে সমান সমান আকারে লিখতে পারি যে ডাব্লিউ সমান সমান জেড কিউ। জেডটা হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, তাহলে জেড এখানে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। এবার দেখো তো, যদি আই এম্পিয়ার মাত্রার বিদ্যুৎ টি সময় ধরে চালনা করা হয়, তাহলে আমরা কিউ সমান সমান লিখতে পারি আইটি। যদি আই এম্পিয়ার মাত্রার বিদ্যুৎ টি সময় ধরে চালনা করা হয়, তাহলে কিউ সমান সমান লেখা যায় আইটি। তাহলে ডাব্লিউ সমান সমান কী হবে? জেড আই টি। তোমরা একটু লেখো। তাহলে ফ্যারাডের সূত্র ছিল যে তড়িৎ বিশ্লেষণের সময় কোনো তড়িৎদ্বারে সঞ্চিত বা দ্রবণে দ্রবীভূত পদার্থের পরিমাণ প্রবাহিত বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক। তাহলে এখানে দেখো তো, আমরা যদি এই ডাব্লুটাকে ধরি পদার্থের পরিমাণ আর কিউটাকে যদি আমরা ধরি বিদ্যুৎ প্রবাহ মাত্রা, তাহলে আমরা লিখতে পারি ডাব্লু প্রপোর্শনাল কিউ। আর এই প্রপোর্শনালটাকে উঠে দিয়ে একটা জেড নিয়ে আসলাম। আবার যদি আই এম্পিয়ার মাত্রা বিদ্যুৎ টি সময় ধরে চালনা করি, তাহলে আমরা কিউ সমান সমান লিখতে পারি আইটি। তাহলে ডাব্লিউ সমান সমান জেড আইটি। তোমরা কি এ পর্যন্ত বুঝতে পেরেছো? ডাব্লিউ সমান সমান জেড আইটি পর্যন্ত কি তোমরা বুঝতে পেরেছো? এ পর্যন্ত কি তোমাদের কোনো সমস্যা আছে? ডাব্লিউ সমান সমান জেড আইটি। এবার যদি আমরা আই সমান সমান 1 অ্যাম্পিয়ার মাত্রার বিদ্যুৎ টি সমান সমান যদি 1 সেকেন্ড ধরে চালনা করি, তাহলে ডাব্লু সমান সমান হবে জেড। এই জেডকে আমরা বলবো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এই জেডকে আমরা কি বলবো? জেড সমান সমান হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। জেড হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে দেখো তো, ফ্যারাডের সূত্র থেকে আমরা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের একটা ধারণা পেলাম। তো দেখো, যদি 1 অ্যাম্পিয়ার মাত্রার বিদ্যুৎ 1 সেকেন্ড সময় ধরে চালনা করা হয়, তাহলে যে পরিমাণ পদার্থ সঞ্চিত হয় বা দ্রবণে দ্রবীভূত হয়, সেই পরিমাণটাই হচ্ছে জেড। এই জেডটা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সংজ্ঞা আমরা কীভাবে দিতে পারি? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সংজ্ঞা আমরা এভাবে দিতে পারি যে 1 অ্যাম্পিয়ার মাত্রার বিদ্যুৎ 1 সেকেন্ড ধরে চালনা করলে ক্যাথোডে যে পরিমাণ পদার্থ সঞ্চিত হয়, এই পদার্থের পরিমাণটাই হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। যেমন একটা প্রশ্ন লেখো যে সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক 0.001118 গ্রাম পার কুলম্ব। এর অর্থ কি? সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক 0.001118 গ্রাম পার তুল্যাঙ্ক। এর গ্রাম পার কুলম্ব এর অর্থ কি? এর অর্থ হচ্ছে, যেমন যেহেতু বলছি সিলভার, তাহলে সিলভার নাইট্রেট দ্রবণের মধ্যে যদি আমরা 1 অ্যাম্পিয়ার মাত্রার বিদ্যুৎ, তাহলে সিলভার নাইট্রেট দ্রবণের মধ্যে 1 অ্যাম্পিয়ার মাত্রার বিদ্যুৎ 1 সেকেন্ড সময় ধরে যদি চালনা করি, তাহলে ক্যাথোডে এত গ্রাম সিলভার জমা হবে। তাহলে সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক 0.001118 এর অর্থ হচ্ছে সিলভার নাইট্রেট বা সিলভার আয়নের দ্রবণে 1 অ্যাম্পিয়ার মাত্রার বিদ্যুৎ 1 সেকেন্ড সময় ধরে যদি আমরা চালনা করি, তাহলে এত গ্রাম সিলভার ক্যাথোডে জমা হবে। তোমরা কি বুঝতে পেরেছো? তাই সিলভার নাইট্রেট দ্রবণের মধ্যে 1 অ্যাম্পিয়ার মাত্রার বিদ্যুৎ 1 সেকেন্ড সময় ধরে চালনা করলে 1 অ্যাম্পিয়ার মাত্রার বিদ্যুৎ 1 সেকেন্ড সময় ধরে চালনা করলে ক্যাথোডে 0.001118 গ্রাম পার কুলম্ব পরিমাণ সিলভার জমা হবে। এটা আমরা এভাবে নির্ণয় করতে পারি যে জেড সমান সমান আমরা লিখতে পারি মৌলের গ্রাম পারমাণবিক ভর
ডিভাইডেড বাই 96500, এটা হচ্ছে 1 ফ্যারাডে। এটা সংজ্ঞা আমি বলতেছি তোমাদের। এরপর হচ্ছে মৌলের যোজ্যতা। এখন দেখো তো মৌলের গ্রাম পারমাণবিক ভর, এখানে মৌলটা কি সিলভার, এর গ্রাম পারমাণবিক ভর হচ্ছে 107.9, আর এখানে 96500 ইন্টু সিলভার নাইট্রেট AgNO3, এই যৌগে সিলভারের যোজনী হচ্ছে 1। এখন দেখো তো এখানে ক্যালকুলেশন করলে কত হয়। তাহলে 107.9 এটা হচ্ছে সিলভারের গ্রাম পারমাণবিক ভর, আর 96500 এটা হচ্ছে 1 ফ্যারাডে, আর এখানে সিলভারের যোজ্যতা হচ্ছে 1। তো 1 বসাও, দেখো তো কত আসে। এটা ক্যালকুলেশন করে আমাকে একটু জানাও যে 107.9 ডিভাইডেড বাই 96500 ইন্টু 1 এই মানটা কত আসে। তোমরা একটু ক্যালকুলেশন করে আমাকে জানাও। অর্থাৎ তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক হচ্ছে মৌলের গ্রাম পারমাণবিক ভর ডিভাইড বাই 96500 কুলম্ব ইন্টু ওই মৌলের যোজ্যতা। তাহলে দেখো তো এই মানটা কত আসলো। (1.18 ইন্টু 10⁻³ গ্রাম পার কুলম্ব, ঠিক আছে। 1.118 ইন্টু 10⁻³ ঠিক আছে। অর্থাৎ ওই যে 0.00118 ইন্টু 10⁻³ গ্রাম পার কুলম্ব। তা তোমরা কি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক সম্পর্কে বুঝতে পেরেছো? এখানে যদি বলতো কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলতে কি বুঝো, তো কপার সালফেট দ্রবণের মধ্যে যদি আমরা 1 অ্যাম্পিয়ার মাত্রার বিদ্যুৎ 1 সেকেন্ড সময় ধরে চালনা করি, তাহলে যে পরিমাণ পদার্থ সঞ্চিত বা দ্রবণে দ্রবীভূত হবে, এটাই হচ্ছে কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে আমরা কপারেরটা একটু বের করে দেখি কত আসে। কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক একটু বের করো। তাহলে কপারের ক্ষেত্রে Z সমান হচ্ছে 63.5 ডিভাইডেড বাই 96500 ইন্টু যোজ্যতা, কপার সালফেটে কপারের যোজনী হচ্ছে 2। তাহলে আমরা কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত পাচ্ছি দেখো তো। কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত হয় দেখো। তাহলে Z সমান এখানে কত আসে কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত দেখো। কপারেরটা একটু বের করে দেখো, কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত হয়। কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক 63.5 96500 ইন্টু 2। ক্যালকুলেশন করো, খুবই ছোট ছোট ক্যালকুলেশন, একটু দ্রুত করে ফেলো। (3.290 ইন্টু 10⁻⁴) জেরিন বলছে 3.29 ইন্টু 10⁻⁴। আর কেউ বের করছো কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক 3.29 ইন্টু 10⁻⁴। হ্যাঁ প্রমি ঠিক আছে, 3.29 ইন্টু 10⁻⁴, 3.29 ইন্টু 10⁻⁴ গ্রাম পার কুলম্ব। এবারে আমরা জানবো 1 ফ্যারাডে কি। এখন আমরা জানবো 1 ফ্যারাডে। 1 ফ্যারাডে কি? 1 ফ্যারাডে হচ্ছে যেমন একযোজি সিলভার আয়ন, এটাকে চার্জ মুক্ত করতে যদি 1 মোল ইলেকট্রন গ্রহণ করে তাহলে চার্জ মুক্ত হয়। অর্থাৎ একযোজি সিলভার আয়নকে চার্জ মুক্ত করতে যে পরিমাণ বিদ্যুতের প্রয়োজন, তাহলে এখানে 1 মোল বিদ্যুৎ প্রয়োজন, অর্থাৎ 1 ফ্যারাডে। যদি এখানে দ্বিযোজি হইতো যেমন কপার, তা 2 মোল লাগতো, তাহলে এখানে হয়তো 2 ফ্যারাডে। যদি অ্যালুমিনিয়াম থাকতো তাহলে এখানে 3 মোল তথা 3 ফ্যারাডে। দেখো তো বুঝতে পেরেছো কিনা? একযোজি আয়নকে চার্জ মুক্ত করতে যে পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন সেটা হচ্ছে 1 ফ্যারাডে। তাহলে সিলভারের ক্ষেত্রে
1 ফ্যারাডে, আর 1 ফ্যারাডে সমান সমান কত? 96500 কুলম্ব। আর এখানে 2 × 96500 কুলম্ব, আর এখানে হবে 3 × 96500 কুলম্ব। অর্থাৎ একযোজি কোনো আয়নকে চার্জ মুক্ত করতে যে পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন সেটা হচ্ছে 1 ফ্যারাডে, এর পরিমাণ হচ্ছে 96500 কুলম্ব। আর দ্বিযোজি কোনো আয়নকে চার্জ মুক্ত করতে 2 ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন, তখন 2 দ্বারা গুণ হবে। আর তিনযোজি কোনো আয়নকে চার্জ মুক্ত করতে 3 ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন, তখন সেটাকে আমরা বলবো 3 × 96500 কুলম্ব। তোমরা কি বুঝতে পেরেছো? 1 ফ্যারাডে কি? 1 ফ্যারাডে হচ্ছে একযোজি কোনো আয়নকে চার্জ মুক্ত করতে যে পরিমাণ বিদ্যুতের প্রয়োজন হয় তাকেই বলা হচ্ছে 1 ফ্যারাডে। একযোজি কোনো আয়নকে চার্জ মুক্ত করতে যে পরিমাণ বিদ্যুতের প্রয়োজন। তো কি বুঝতে পেরেছো? আমাকে একটু জানাও। আচ্ছা, আমাদের দীপা বলছে বুঝতে পেরেছি। এবারে আমরা একটু ফ্যারাডের সূত্র বিষয়ক কিছু গণনা আমরা শিখব। তো প্রথমে তোমরা একটা অঙ্ক লেখো। (0.5 অ্যাম্পিয়ার মাত্রার বিদ্যুৎ কপার সালফেট দ্রবণের মধ্য দিয়ে 10 মিনিট ধরে চালনা করলে ক্যাথোডে কি পরিমাণ কপার জমা হবে? দেখো, সূত্র কিন্তু আমাদের জানা আছে, W = ZIT। এখানে Z = আমরা কি জানি? মৌলের গ্রাম পারমাণবিক ভর 96500 × যোজ্যতা, সেটাকে আমরা M/NF দিয়ে প্রকাশ করতে পারি। এখানে M হচ্ছে মৌলের গ্রাম পারমাণবিক ভর, যোজ্যতা হচ্ছে N, আর 96500 হচ্ছে F। তাহলে আমরা মান বসাই, এখানে আমরা লিখতে পারি M/NF/IT। M এর মান কত? 63.5, যেহেতু কপার। I এর মান কত দেখো তো, এখানে I 0.5 অ্যাম্পিয়ার। এরপরে দেখো T এর মান কত এখানে দেওয়া আছে, 10 মিনিট। সেকেন্ডে পরিণত করো, 60 × 10 600 সেকেন্ড, ডিভাইডেড বাই কপার সালফেটে কপারের যোজনী 2, আর এটা হচ্ছে 96500। দেখো তো কত হয়। 0.5 অ্যাম্পিয়ার মাত্রার বিদ্যুৎ কপার সালফেট দ্রবণের মধ্য দিয়ে 10 মিনিট ধরে চালনা করলে ক্যাথোডে কি পরিমাণ কপার জমা হবে? তোমরা একটু অ্যান্সারটা দ্রুত আমাকে জানাও। 0.5 অ্যাম্পিয়ার মাত্রা বিদ্যুৎ কপার সালফেট দ্রবণের মধ্য দিয়ে 10 মিনিট ধরে চালনা করলাম, তাহলে কতটুকু কপার সঞ্চিত হবে বা জমা হবে? তা W = ZIT। Z এর পরিবর্তে লিখতে পারি M/NF/I, আর IT যদি গুণ করে দেয় তাহলে M/NF/IT। M এর মান হচ্ছে 63.5, কারণ এটা কপারের পারমাণবিক ভর, আর এখানে বিদ্যুৎ প্রবাহমাত্রা দেওয়া আছে 0.5 অ্যাম্পিয়ার, এই জন্য 0.5 বসাইছি। আর 10 মিনিটটাকে আমরা সেকেন্ডে পরিণত করে নিয়েছি, 600 সেকেন্ড। আর এর N এর মান এখানে কপার সালফেটে কপারের যোজনী 2, আর F এর মান আমরা জানি 96500 কুলম্ব। তাহলে 0.0987 আসবে মনে হয়, জেরিন একটু কম লিখছে, সম্ভবত 0.0987 গ্রাম হবে, 0.0987 গ্রাম। 0.0987 গ্রাম। অন্যরা করো নাই? অন্যরা কি করো নাই ক্যালকুলেশনটা? হ্যাঁ, ঠিক আছে রিপা, 0.0987 গ্রাম।
রাফসান মমিন আইডির থেকে বলছে 0. একটা 0 কম দিয়েছে। প্রমি ঠিক আছে। রাফসান মমিন আইডি দিয়ে যে ঢুকছো তার রেজাল্টটা ঠিক নাই। আফরিন করিম তোমার রেজাল্ট ঠিক নাই। আফরিন করিম আইডি দিয়ে যে ঢুকছো, হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। রাফসান মমিনের আইডি থেকে অ্যান্সারটা ঠিক আসছে। এবারে আরেকটা অঙ্ক দেখি তোমরা পারো কিনা। ফেরাস সালফেট দ্রবণের মধ্য দিয়ে, আমি আরেকটা অঙ্ক একটু লিখে দিই, তোমরা নিজেরা একটু করবা। লেখো, ফেরাস সালফেট দ্রবণের মধ্য দিয়ে 50 অ্যাম্পিয়ার মাত্রার বিদ্যুৎ FeSO4 দ্রবণের মধ্য দিয়ে 50 অ্যাম্পিয়ার মাত্রার বিদ্যুৎ 10 মিনিট ধরে চালনা করলে ক্যাথোডে কি পরিমাণ ধাতু জমা হবে? তো দেখো এখানে W = ZIT, তাহলে M/NF IT, এখানে M এর মান 55.85, যেহেতু আয়রন, এর আগে কপার ছিল, এই জন্য তোমাদের পারমাণবিক ভর 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলো জানতে হবে। এছাড়াও জানতে হবে তোমাদের সিলভারেরটা। সিলভার যেমন 107.9 কিছুক্ষণ আগে আমি লিখেছিলাম। এরপরে আই এর মান কত দেখো তো, 50 ইন্টু এখানে 10 ইন্টু 60 ডিভাইডেড বাই, এখানে ফেরাস সালফেটে আয়রন যোজনী 2, ফেরিকে 3, 96500। দেখো কত আসে, একটু ক্যালকুলেশনটা করো দ্রুত। ফেরাস সালফেট দ্রবণের মধ্য দিয়ে 50 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 10 মিনিট ধরে চালনা করলে ক্যাথোডে কি পরিমাণ ধাতু জমা হবে সেটা একটু দ্রুত করো। এখানে আমরা জানি W = ZIT, Z = M/NF IT। দেখি কে আগে অ্যান্সারটা দিতে পারো। (55.85) হচ্ছে আয়রনের গ্রাম পারমাণবিক ভর। প্রমি মিত্র বলছে 0.681 গ্রাম। আচ্ছা, আর কেউ করছো? আর কেউ? জেরিন বলছে 8.6813। হ্যাঁ ঠিক আছে, 8.6813। 55.85 ইন্টু 50 ইন্টু 10 ইন্টু 60 ডিভাইডেড বাই, হ্যাঁ ঠিক আছে, 8.6814 গ্রাম। যারা যারা করতে পেরেছো তাদের অ্যান্সার। অনেকটা ভুল আছে, তোমরা আরেকবার ক্যালকুলেশনটা করো। একজনের 17.36 আসছে, না এটা ভুল, 8.6813 বা 14, এই রেজাল্টটা ঠিক আছে, 8.6814। দেখি আরেকটা অঙ্ক দেই, তোমাদের রেজাল্টগুলো ভুল আসতেছে, তোমরা একটু ঠিক করে নাও। 3 নম্বর ম্যাথ, লেখো 5 অ্যাম্পিয়ার তড়িৎ 30 মিনিট ধরে, 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 30 মিনিট ধরে, 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 30 মিনিট ধরে নিকেল নাইট্রেট দ্রবণের মধ্যে চালনা করা হলো। নিকেল নাইট্রেট দ্রবণের মধ্যে চালনা করলে ক্যাথোডে কি পরিমাণ নিকেল জমা হবে? তাহলে W = ZIT, তাহলে M/NF
NF_IT। এখানে নিকেলের ভর তোমাদের যাদের জানা আছে তারা লেখো, যাদের জানা নাই তারা দেখে লিখো। 58.7 ইন্টু আই এর মান কত 5 ইন্টু 30 ইন্টু 10 ডিভাইডেড বাই N। নিকেল নাইট্রেটের নিকেলের যোজনী 2 আর 96500। দেখো তো কত আসে। 5 এম্পিয়ার বিদ্যুৎ। আচ্ছা, আফরিন করিম বলছে ক্যালকুলেটরে প্রবলেম হয়েছে, সমস্যা নাই। আরেকজন বলছে যে সামিয়া আক্তার মারিয়া কিছুক্ষণ পর পর ক্যালকুলেটর কি জানি হয়ে যায়। আচ্ছা, চেষ্টা করো, দেখো তো পরের অ্যান্সারটা কত আসে। 5 এম্পিয়ার বিদ্যুৎ 30 মিনিট ধরে নিকেল নাইট্রেট দ্রবণের মধ্যে চালনা করলে ক্যাথোডে কি পরিমাণ নিকেল জমা হবে। দ্রুত রেজাল্ট একটু জানাও। সোয়েব কত আসছে তোমার? জেরিন বলছে 0.456। আর কেউ করছো? আর কেউ? 0.456। আচ্ছা, আর কেউ করছো? আর কে করছো? 58.7 ইন্টু 5 ইন্টু 300 ডিভাইড বাই 2 ইন্টু 96500। দেখো রেজাল্টটা কত আসে, দ্রুত করো। 2.737। ঠিক আছে, 2.737। একজনের অ্যান্সার পেয়েছি 2.737 গ্রাম। একজন মাত্র পারছে 2.737। অনেকের রেজাল্টটা ভুল আসছে, 2.737 হবে। থার্টি ইন্টু 60। ও আচ্ছা, হ্যাঁ জি 30 ইন্টু 60। ঠিক আছে, 30 ইন্টু 60। এটা একটু ঠিক করে লেখো, এখানে 30 ইন্টু 60। এবার করো 30 ইন্টু 60। 30 ইন্টু 60 2.7। হ্যাঁ প্রমিস্ত্রি, থ্যাংক ইউ। 30 ইন্টু 60। ঠিক আছে, এখানে আমি একটু মানগুলো বসাই দিই। দেখো এখানে এম সমান সমান হচ্ছে 58.7 আর আই এর মান হচ্ছে 5 অ্যাম্পিয়ার। আর এই টি এর মানে গন্ডগোল ছিল, 30 মিনিট ছিল। এটাকে আমরা 30 ইন্টু 60 করব, তাহলে কি হবে, সেকেন্ড হবে। তাহলে 1800 সেকেন্ড। 1800 সেকেন্ড এখানে ধরে করো, তাহলে হয়ে যাবে 1800 সেকেন্ড। ঠিক আছে, এবারে আরেকটা অঙ্ক দেখো। সিলভার নাইট্রেট দ্রবণে সিলভার নাইট্রেট দ্রবণে 5 এম্পিয়ার বিদ্যুৎ 10 মিনিট ধরে চালনা করা হয়। দেখো সিলভার নাইট্রেট দ্রবণে 5 এম্পিয়ার বিদ্যুৎ 10 মিনিট ধরে চালনা করা হলো। তাহলে চালনা করলে ক্যাথোডে কি পরিমাণ সিলভার জমা হবে। দেখো ডাব্লিউ সমান সমান ZIT, তো ডাব্লিউ সমান সমান M/NF IT। এখানে এম এর মান কিছুক্ষণ আগে আমি লিখেছিলাম 107.9, এটা হচ্ছে 5। 10 ইন্টু 60 ডিভাইডেড বাই সিলভারের যোজনী 1 96500। দেখো কত আসে।
দেখো তো কত আসে। সিলভার নাইট্রেট দ্রবণে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 10 মিনিট ধরে চালনা করলে এতটা কী পরিমাণ সিলভার জমা হবে। $3.354 গ্রাম, ঠিক আছে, 3.354 গ্রাম। শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা ভর পদার্থের ভর বের করলাম। অনেক সময় ভর দেওয়া থাকবে, তোমার এখানে এন এর মান বের করতে বলে, অনেক সময় সময় বের করতে বলে, আবার অনেক সময় এখানে বিদ্যুৎ প্রবাহমাত্রা বা আই এর মান বের করতে বলে। তোমরা এই সূত্র অনুযায়ী এই ম্যাথগুলো করবে। তো তোমাদেরকে আজকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আমার ক্লাস এখানেই শেষ করতে চাচ্ছি। আগামী ক্লাসে আমরা তড়িৎ রাসায়নিক কোষ নিয়ে আলোচনা করব। আমরা পরপর 2টি ক্লাস করলাম তড়িৎ বিশ্লেষ্য কোষ নিয়ে। আগামী ক্লাসে আমরা আলোচনা করব তড়িৎ রাসায়নিক কোষ নিয়ে, এবং এই তড়িৎ বিশ্লেষ্য কোষ এবং তড়িৎ রাসায়নিক কোষের মধ্যকার যে পার্থক্য সেটাও আমি তোমাদের আগামী ক্লাসে বলবো। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।